জীববিজ্ঞানের আজকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আমরা আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি অঙ্গাণু অর্থাৎ অর্গান মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড এই দুটো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একদম বিস্তারিত, যেন ভবিষ্যতে বা পরবর্তীতে এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড নিয়ে বা প্লাস্টিডের শ্রেণী বিভাগ বা এর মধ্যে কী কী আছে এটা নিয়ে যেন কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়া এক বচনের মাইটোকন্ড্রিয়ন এর চিত্র দেওয়া আছে। তাহলে এর চিত্র দেখে আমরা আগে একটু থিম নিব যে এর ভেতরের কোন অংশের কি নাম। তার আগে একটু বলে নেই, গত ক্লাসে বলেছিলাম, প্রথম ক্লাসে বলেছিলাম এই দ্বিতীয় অধ্যায়ের যে কোষবিজ্ঞানের জনক বলা হয় রবার্ট হুককে। 1665 খ্রিস্টাব্দে তিনি এইটা আবিষ্কার করেন বা বিস্তারিত সম্পর্কে বর্ণনা দেন এই সম্পর্কে। তবে আধুনিক কোষবিজ্ঞানের জনক কিন্তু কার্ল পি সোয়ানসনকে বলা হয়। কার্ল পি সোয়ানসন, একটু লিখে দিই। এটা হচ্ছে আধুনিক কোষবিদ্যা বা বিজ্ঞান এর জনক। ওকে, তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে যখন আলোচনা করব, শুরুতে জানবো যে মাইটোকন্ড্রিয়াটা আসলে কি। মাইটোকন্ড্রিয়া কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলোর মধ্যে একটি। কেননা একটি কোষে যত ধরনের শক্তির দরকার হয় বা এনার্জির দরকার হয়, এই এনার্জিগুলো প্রোডাকশনের কাজ করে থাকে মাইটোকন্ড্রিয়া। এটাকে আমরা এক বছরে মাইটোকন্ড্রিয়ান বলে থাকি। তাহলে মাইটোকন্ড্রিয়া আমরা ছবিটা দেখতে পাচ্ছি। মাইটোকন্ড্রিয়া দ্বিস্তরী বিশিষ্ট একটি আবরণে বা পর্দায় আবৃত একটি অঙ্গ। দ্বিস্তরী কি? দ্বিস্তরীটা হচ্ছে যে এই স্তর আর বাহিরের স্তর। এই যে এই স্তরটা আছে, এটা কিন্তু এর 3D স্ট্রাকচার। এটা কিন্তু কোনো স্তর না, এটা নিচের একটা অংশ। এটা 3D কাঠামোর একটি অংশ। স্তর বলতে মেইনলি স্তরে দুইটা স্তর, এই উপরের স্তর এবং নিচের স্তর, অর্থাৎ এটা নিচের স্তর এবং উপরের স্তর, এই বিষয়টা। তো বাহিরের স্তরটা ঠিকই আছে, যেমন যদি আমি এইভাবে দেখাই যে বাহিরের স্তরটা ঠিকই আছে কিন্তু ভেতরের স্তরটা একটু ভাঁজ ভাঁজ হয়ে গেছে, এই ব্যাপারটা আসলে। তো এইখানে ভেতরের স্তরটা ভেতরের স্তরটাকে বলা হচ্ছে অন্তঃঝিল্লি। অন্তঃঝিল্লি, হ্যাঁ। অন্তঃঝিল্লি বা এটাকে ইংরেজিতে বলে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেন। আর বাহিরেরটা কি? বাহিরেরটাকে বহিঃঝিল্লি বলা হয়। বহিঃঝিল্লি। এখন অন্তঃঝিল্লিটা কিন্তু ভেতরের দিকে, এই যে অন্তঃঝিল্লি ভেতরের দিকে একটু পরপর যে ভাঁজ হয়ে গেছে, আঙ্গুলের মতন যে অভিক্ষেপ বা ভাঁজের সৃষ্টি করছে, এটার নাম কিন্তু ক্রিস্টি। এটার নাম ক্রিস্টি। আচ্ছা, আমরা ক্রিস্টি, হ্যাঁ ক্রিস্টি, এটার নাম ক্রিস্টি। কৃষ্টির গায়ে দেখা যাচ্ছে যে এই যে গোলাকার যে বৃন্তগুলো দেখা যাচ্ছে বা দানার মতন যে অংশগুলো দেখা যাচ্ছে, এর নাম কিন্তু অক্সিজোম। এর নাম অক্সিজোম। 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 ওকে, অক্সিজোম। এই অক্সিজোম গুলো অন্তঃঝিল্লির সঙ্গে কিভাবে লেগে থাকে? অক্সিজোমের যদি আমি আরেকটু আণবিক্ষণিক মানে স্ট্রাকচার বা রূপ দেই, বা যদি ছবিটা দাগাই বা দাগিয়ে দেখাই, তাহলে এরকম লাগবে। এটা হচ্ছে, এটা হচ্ছে অন্তঃঝিল্লি, এটা বাহিরে। তো অন্তঃঝিল্লিতে কিভাবে লেগে থাকে আমরা একটু দেখি, এইভাবে একটু বড় করে দেখাই। এই যে এই অক্সিজেন গুলো বা দানার মতন এই অক্সিজেন গুলো এভাবে লেগে থাকে অন্তঃঝিল্লির প্রাচীরে বা গায়ে। তো আমরা পড়ছি যে কোষের মাঝখানে স্বচ্ছ জেলির মতন যে স্তর বা যে অংশটা দেখা যায়, এর নাম সাইটোপ্লাজম। তো মাইটোকন্ড্রিয়ারও ভেতরের যে ফাঁকা স্বচ্ছ জেলির মতন যে অংশ আছে, এটার নাম কিন্তু ম্যাট্রিক্স বা ধাত্র। ম্যাট্রিক্স বা ধাত্র। ম্যাট্রিক্স বলা হয়
এটাকে ধাত্র বলা হয়। গতবার সৃজনশীলে আসতে দেখা গেছে যে এটা নিয়ে একটা এমসিকিউ আসছিল, এটা নিয়ে এরকম এমসিকিউ আসছিল যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিচের কোন অঙ্গাণুটি, মানে নিচের কোন অংশটি উপস্থিত। তো দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্স ছিল, আরো তিনটা আদার্স অঙ্গাণু নাম ছিল। তো রাইট আনসার ম্যাট্রিক্স। তো এই জন্য একটা চিত্রের মধ্যে কি কি অংশ থাকে বা কি কি অঙ্গ থাকে, পার্ট থাকে, সেগুলো কিন্তু জানতে হবে। কেন হুট করে একটা দিয়ে দিতে পারে যে এই অঙ্গে, মানে এই অঙ্গাণুতে কোন অংশটি বিদ্যমান, এভাবে থাকতে পারে। আচ্ছা, তো ম্যাট্রিক্স। এরপরে দেখা যাচ্ছে যে এখানে নিউক্লিয়াসও থাকে, মাঝে মাঝে নিউক্লিয়াসও দেখা যায়। নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াসও থাকে। তারপর কি থাকে? তারপর দেখা যাচ্ছে যে রাইবোজোম দানাও থাকে। তারপর হ্যাঁ, ডিএনএ এর অংশও থাকে। এখানে ডিএনএ অংশ দেখা যায়। ওকে, ডিএনএ এর অংশ দেখা যায়। এখন আরেকটা কথা আছে যে একটা কথা আছে যে এই যে বহিঃঝিল্লি আর অন্তঃঝিল্লির মাঝখানে যে স্পেস, এটার নাম কি? এটা হচ্ছে অন্তঃঝিল্লি স্থান। অন্তঃঝিল্লি, সরি, এটা হচ্ছে আন্তঃঝিল্লি। হ্যাঁ, আন্তঃঝিল্লি স্থান, এটার নাম আন্তঃঝিল্লি স্থান। তাহলে দুই ঝিল্লির মাঝখানে যে অংশটা আছে সেটা হচ্ছে আন্তঃঝিল্লি স্থান। ওকে, হ্যাঁ, মোটামুটি এগুলোই, তেমন আর কিছু নেই। আচ্ছা, এখন আমরা এই সম্পর্কে একটু জানবো বিস্তারিত। এটা চিত্র, তাহলে চিত্রের এই দুই আবরণ বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত। বাইরের আবরণটাকে বলা হচ্ছে বহিঃঝিল্লি, ভেতরের আবরণটাকে বলা হচ্ছে অন্তঃঝিল্লি। ভেতরের আবরণটা একটু পরপর যে আঙুলের মতন যে ভাঁজের সৃষ্টি হয়েছে সেটার নাম হচ্ছে ক্রিস্টি। ভাঁজকৃত অংশগুলো ক্রিস্টি। ক্রিস্টির গায়ে দানার মতন বৃদ্ধযুক্ত অনেকগুলো অংশ দেখা যায়, ক্ষুদ্র ক্ষুদ্র, যাদের নাম হচ্ছে অক্সিজম। এছাড়া নিউক্লিয়াস আছে, ডিএনএ আছে, এবং ভেতরের যে জেলির মতন যে অংশ দেখা যায় মাইটোকন্ড্রিয়ার, তার নাম হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। ওকে, এছাড়া ডিএনএ আছে, নিউক্লিয়াস আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে দেখব যে এই অঙ্গাণুটা আসলে কি কাজ করে। এই অঙ্গাণুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মিশিয়ে দিলাম। এই অঙ্গাণুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জড়িত, অর্থাৎ খাদ্য প্রোডাকশন করে। তার মানে শ্বসনের সঙ্গে সম্পর্কিত একটি অঙ্গ। শ্বসনে সাহায্য করে থাকে, শ্বসনে সাহায্য করে থাকে। সালোক সংশ্লেষণে তো প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট সাহায্য করে। তাহলে প্লাস্টিডের পরে কিন্তু মাইটোকন্ড্রিয়া, যেখানে শ্বসন কার্য সংঘটিত হয়। আমরা চতুর্থ পার্টে যে, অর্থাৎ বায়ো এনার্জেটিক্স বা জীবনী শক্তি, যে এই বিষয়টা একটু ক্লিয়ার হবো। তাহলে শ্বসনে সাহায্য করে থাকে। এটাকে আবিষ্কার করেন 1866 খ্রিস্টাব্দে। তবে মতান্তরে অনেকে আবার বলতেছে 1886 সালে। 1886 সালে এটা প্রথম আবিষ্কৃত হয় বা এটা নামকরণ করে থাকেন। 1894 সালে অনেকে বলেন, মতান্তরে। তবে আমরা জানবো 1886 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেন রিচার্ড অর্টম্যান। কত সালে? 1886 সালে রিচার্ড অর্টম্যান এটি প্রথম কি করেন? এটি প্রথম দেখতে পান বা এর প্রথম নামকরণ করে। এই নামকরণ করেন কি? বায়োপ্লাস্ট। এর প্রথম নাম দেন হচ্ছে বায়োপ্লাস্ট। ওকে, রিচার্ড অর্টম্যান 1886 সালে। আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে কিওয়ার্ড, এই মাইটোকন্ড্রিয়ার কিওয়ার্ডস এগুলা। ওকে, তারপরের কথা কি? এরপর আরেকজন বিজ্ঞানী, সম্ভবত 1891 হতে পারে, মেবি। তো উনি এর নাম দেন, এই দ্বিস্তর বিশিষ্ট আবরণে আবৃত এই অঙ্গাণুটির নাম দেন মাইটোকন্ড্রিয়া, যার নাম হচ্ছে কার্ল বেন্ডার। এর নাম দেন মাইটোকন্ড্রিয়া। আরেকটা কথা আমি একটু বলে নেই, এই মাইটোকন্ড্রিয়া বানানটা কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে। আমি দেখছি যে আমার যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে, বা আমি যাদের ক্লাস নেই, অনেকেই আছে যে মাইটোকন্ড্রিয়া বানান লিখতে যে এইভাবে লেখে,
কন্ড্রিয়া, মানে দুই জায়গায় রফলা দেয়, অথবা যেখানে রফলা লাগবে সেখানে রফলা দেয় না, না দিয়ে টয়ে রফলা দেয়। তো ভাই এখানে তো মাইটোকন্ড্রিয়া হয় না, মাইটোকন্ড্রিয়া হয়, মাইটোকন্ড্রিয়া হয়, মাইটোকন্ড্রিয়া হয়। লিখে দিই আমি, মাইটো, এখানে কি আর আছে? আরের উচ্চারণে কই আর আছে? র হবে? হবে না। মাইটোকন, CHON, কন DR, এই যে এখানে আর আছে তাই রফলা হয়, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। ওকে, তাহলে কি হচ্ছে? মাইটোকন্ড্রিয়া, এটা রাইট বানান, মাইটোকন্ড্রিয়া। শেষে দন্ত নয়ে যুক্ত ডয়ে রফলা, এইখানে হবে রফলা, এছাড়া আর কোনো জায়গায় রফলা হবে না, মাইটোকন্ড্রিয়া, এটা যেন মনে থাকে, মাইটোকন্ড্রিয়া। তারপর কি আছে? আচ্ছা, মাইটোকন্ড্রিয়া তাহলে শ্বসন কাজে সাহায্য করা এর প্রধান কাজ। ওকে, তোমরা পরে দেখবা যে এই যে শ্বসনের যে চারটা ধাপ আছে, চতুর্থ অধ্যায়ে আমরা এটা মূলত জানবো। শ্বসনের যে চারটা ধাপ, অর্থাৎ প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, পরেরটা অ্যাসিটাইল কোয়ে, তারপরেরটা ক্রেবস চক্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরেরটা আছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তো এই চারটা ধাপের মধ্যে তিনটা ধাপে কিন্তু মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হয়। আর প্রথম ধাপ যেটা গ্লাইকোলাইসিস, সেটা কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয়ে থাকে। ওকে, তো এখানে তার মানে কোষের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপটা এখানে সংগঠিত হয়। প্রথম ধাপটা এখানে সংগঠিত হয় না, শ্বসন। আচ্ছা, তো বলা হচ্ছে যে আমরা একটু বইয়ের ভাষায় বলি যে শ্বসনে অংশগ্রহণকারী সব উৎসেচক থাকায় শ্বসনে অংশগ্রহণকারী সকল ধরনের এনজাইম বা উৎসেচক এই মাইটোকন্ড্রিয়ায় থাকে বলে এইখানে এই চারটা ধাপের তিনটে ধাপই এখানে সম্পন্ন হয়ে থাকে। উৎসেচক মানে কি? এনজাইম। এটার আর একটা নাম আছে কিন্তু, অনুঘটক। অনুঘটক, এনজাইম বা উৎসেচক একই কথা। তো এখানে শ্বসনে যা যা দরকার হবে, শ্বসনিক যে বস্তুগুলো সবই উপস্থিত থাকে, বিধায় এখানে তিনটা ধাপ সম্পন্ন হয়ে থাকে। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? হ্যাঁ, শ্বসনের সব এনজাইম এখানে থাকে। তবে গুরুত্বপূর্ণ এখানে একটা কথা যে মাইটোকন্ড্রিয়ার তিনটা ধাপ সংগঠিত হওয়ার মাধ্যম দিয়ে এখানে মাধ্যমে এই তিন নাম্বার যে ধাপ আছে ক্রেবস চক্র, এখানে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হতে দেখা যায়। এখানে 38 অণু এটিপি, তবে উচ্চতর ক্লাসে এটাকে 36 অণু এটিপি অনেক সময় দেওয়া আছে। তো এই যে 38 অণু এটিপি উৎপন্ন হয়, সবচেয়ে বেশি এটিপি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয় বলে কিন্তু এটাকে আবার কোষের পাওয়ার হাউস বলা হয় বা পাওয়ার অফ সেল বলা হয়। ওকে, দেখো বলতেছে যে জীব তার বিভিন্ন কাজে এই শক্তি খরচ করে থাকে। এই যে শক্তি উৎপন্ন হলো এটিপি, হাঁটা চলা, তারপর শ্বসন, প্রজনন, রেচন, তার যে জৈবনিক কাজগুলো ভেতরে, সেই কাজগুলোতে এই শক্তি ব্যয় হয়। ওকে, কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে এটা পাওয়া যায়। সমস্ত কোষে যে থাকে তা কিন্তু নয়। প্রকৃত কোষে তো অবশ্যই উপস্থিত থাকে, তবে যারা আদিকোষী তাদের ক্ষেত্রে সাধারণত মাইটোকন্ড্রিয়া থাকে না বা দেখা যায় না। তবে ব্যতিক্রম আছে, কিছু প্রকৃতকোষী হওয়া সত্ত্বেও তাদের মাঝে কোনো মাইটোকন্ড্রিয়া নাই, এরকম দু একটা উদাহরণ আমরা পেয়ে থাকি। যেমন এরা সুকেন্দ্রিক কিন্তু মাইটোকন্ড্রিয়া নেই, যেমন কি ট্রাইকোমোনাস, বৈজ্ঞানিক নাম। যেমন কি আছে ট্রাইকোমোনাস। আচ্ছা, এখানে নাই। তারপর আরেকটা কি আছে? মানে ঠিক আছে। হ্যাঁ, মোনোসার্কোমোনোডিস। তো মোনোসার্কোমোনোডিস, ট্রাইকোমোনাস এবং কিছু প্রোটোজোয়াতে তারা সুকেন্দ্রিক, বাট তার সত্ত্বেও মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। ওকে, তো বিজ্ঞানীরা অনেক সময় ধারণা করছে কি যে এই মাইটোকন্ড্রিয়া মনে হয় বিবর্তনের ধারায় এক সময় কোষে ছিল না, কিন্তু বিবর্তনের ধারায় বা এভলিউশনের প্রেক্ষিতে এটা একসময় কোষে প্রবেশ করছে। বাট এটা সেরকম কিন্তু সত্যতা খুব একটা পাওয়া যায়নি, তবে এটা তারা ধারণা করছে। তাহলে মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে স্ট্রাকচার, এবং এগুলোই হচ্ছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো মাইটোকন্ড্রিয়ার পরবর্তী
যে আলোচনা করবো সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড নিয়ে আমরা একটু জানবো। তো আমরা প্লাস্টিড নিয়ে বলতে চাচ্ছিলাম। প্লাস্টিড প্লাস্টিড আসলে কি? প্লাস্টিড আসলে একটি সাইটোপ্লাজমিক গুরুত্বপূর্ণ অঙ্গাণু, কারণ এটা না থাকলে উদ্ভিদের খাদ্য তৈরি করার সম্পূর্ণ যে ব্যাপারটা, সে প্রক্রিয়াটাই ব্যাহত হতো। অর্থাৎ এই যে আমরা বলি যে উদ্ভিদ সবুজী বা অটোট্রফিক, এটা বলা যেত না। তাহলে প্লাস্টিড হচ্ছে কোষের সাইটোপ্লাজমের মধ্যে গোলাকার ডিম্বাকার যে অঙ্গাণুটি দেখা যায়, যেটা কিনা খাদ্য প্রস্তুতের সঙ্গে জড়িত, সেটাকে প্লাস্টিড বলা হয় সাধারণ অর্থে। তো প্লাস্টিড এই অঙ্গাণুটি সর্বপ্রথম বিজ্ঞানী আর্নেস্ট হেকেল 1866 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ এই অঙ্গাণুটি আবিষ্কার করেন। ওকে, তাহলে আমরা একটি প্লাস্টিড দেখতে পাচ্ছি। মূলত প্লাস্টিডের মধ্যে আবার বিভিন্ন অংশে ভাগ করা হয়। যেমন এখানে কি আছে? প্লাস্টিডকে 3টি অংশে ভাগ করা হয়েছে। একটা ক্লোরোপ্লাস্ট, সেকেন্ড হচ্ছে ক্রোমোপ্লাস্ট, থার্ড হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন ক্লোরোপ্লাস্ট অর্থাৎ উদ্ভিদের সবুজ যে অংশগুলো, পাতা থেকে শুরু করে দেখা যাচ্ছে বাকল, তারপর হচ্ছে যে কচি কাণ্ডগুলো, এই অংশে যে সবুজ বর্ণগুলো পাওয়া যায়, এগুলো আসলে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল নামক গ্রিন পিগমেন্ট, এই সবুজ পিগমেন্ট আছে বলেই কিন্তু এগুলো সবুজ দেখায়। আর এই যে ক্লোরোফিল থাকে, অর্থাৎ সবুজ বর্ণের ক্লোরোফিল, তাই না? একটা গ্রিন পিগমেন্ট। তো এই গ্রিন পিগমেন্ট থাকার জন্য কিন্তু এই অংশগুলোকে সবুজ দেখায়। তো সেখানে ক্লোরোফিল উপস্থিত। এই ক্লোরোফিলই খাদ্য তৈরিতে সাহায্য করে থাকে। তাহলে উদ্ভিদের যেখানে প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট থাকবে, সেখানে অংশগুলো সবুজ দেখাবে। আর যেখানে সবুজ থাকবে, সাধারণত আমরা ধরে নিব যে তারা খাদ্য তৈরি করতে পারে বা খাদ্য সংশ্লেষণ করতে পারে। অপরদিকে ক্রোমোপ্লাস্ট আছে, গ্রিক শব্দ ক্রোম। এই ক্রোম মানে কিন্তু রঙিন। এই উদ্ভিদের যাবতীয় সমস্ত রঙিন বর্ণ তৈরি করে থাকে, সবুজ বর্ণ ব্যতীত। তাহলে ক্রোমোপ্লাস্ট কিন্তু একটি উদ্ভিদের সমস্ত সবুজ বর্ণ ছাড়া সমস্ত রঙিন বর্ণ তৈরির জন্য দায়ী। কারণ আমরা দেখতে পাই যে গাজরের মূল, অর্থাৎ পুরো গাজরটাই, তারপর ফুলের বিভিন্ন অংশ, তারপর পাতাবাহার যে ফুলগুলো রয়েছে, এই জিনিসগুলোতে দেখা যায় যে এখানে ক্রোমোপ্লাস্টের উপস্থিতি লক্ষ্য করা যায়। আবার অনেক সময় যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্টের কিন্তু সংমিশ্রণ থাকতে পারে। লিউকোপ্লাস্ট আমরা পড়ছি যে লিউকোসাইট মানে শ্বেতরক্ত কণিকা, এরিথ্রোসাইট লোহিত রক্ত কণিকা, থ্রম্বোসাইট অনুচক্রিকা। তো এই যে লিউকোসাইট মানে যে শ্বেতরক্ত কণিকা, তার মানে লিউকো কথাটার অর্থই হচ্ছে সাদা বর্ণ। তো সেম এখানেও তাই, লিউকোপ্লাস্ট অর্থাৎ সাদা বর্ণ বা শ্বেত বর্ণ। তার মানে কি? যে শ্বেত বর্ণ সৃষ্টির জন্য সে দায়ী। এখন কথা হচ্ছে যে স্পেশালি এখানে বলবো যে উদ্ভিদের যে সমস্ত জায়গায় সাধারণত সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেখানে কিন্তু এই যে লিউকোপ্লাস্ট নামক বর্ণকণিকাটি অবস্থান করে থাকে। তো কোথায় পৌঁছাতে পারে না? উদ্ভিদের সাধারণত শেকড়েই পৌঁছাতে পারে না, বা যেখানে সূর্যের আলো লাগে না, সেখানে লিউকোপ্লাস্ট কিন্তু গঠিত হয়ে থাকে। অর্থাৎ সেখানে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট কিন্তু কোনো কিছুই নাই। এখন আমরা একটা গাছের উদাহরণের মাধ্যমে দেখতে পারি। একটি গাছ দেখালাম। হ্যাঁ, তো গাছে পাতা আছে, তারপর এই গাছের ফল আছে। মনে করে যে কমলা ফল দেখালাম। আচ্ছা, গাছের শিকড়ও আছে। এখন মূল কথা হচ্ছে যে এই একটা গাছ দিয়ে কিন্তু আমি প্লাস্টিকের সমস্ত অংশ বর্ণনা করতে পারি। কিভাবে? গাছের শেকড়, তার মানে শেকড়ে কিন্তু আলো পৌঁছায় না, তার মানে এখানে প্লাস্টিকের কোন অংশ থাকবে? লিউকোপ্লাস্ট থাকবে। প্লাস্টিডের লিউকোপ্লাস্ট থাকবে। ওকে, তারপর গাছের পাতা তো সাধারণত সবুজই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো গাছের পাতা যেহেতু সবুজ, তাহলে সবুজ অংশে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে। সবুজ অংশে ক্লোরোপ্লাস্ট থাকবে। এখন কথা হচ্ছে যে কমলা, তাহলে কমলার কালার তো অরেঞ্জ, অর্থাৎ কমলাই হয়। তার মানে এটা রঙিন। তো রঙিন হলে এখানে কি থাকবে? এখানে স্যার ক্রোমোপ্লাস্ট থাকবে।
ক্রোমোপ্লাস্ট থাকবে। এখানে একটা প্রশ্ন আসে, দেখা যায় যে লিউকোপ্লাস্ট কখনো কখনো ক্লোরোপ্লাস্টে পরিবর্তন হতে পারে। কিভাবে? লিউকোপ্লাস্ট কখনো কখনো ক্লোরোপ্লাস্টে পরিবর্তন হতে পারে কিভাবে আমরা একটু বলি। লিউকোপ্লাস্ট অর্থাৎ লিউকোপ্লাস্টের আগে যদি একটু বলে নেই, ক্লোরোপ্লাস্ট এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লোরোপ্লাস্ট থেকে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্ট কিভাবে? এটা সবুজ ঘাস, মাঠের মধ্যে সবুজ ঘাস, এখন সবুজ ঘাস তো সবুজ বর্ণের, তার মানে এখানে কি থাকবে? সবুজ ঘাসে ডেফিনেটলি ক্লোরোপ্লাস্ট নামক বর্ণকণিকা থাকবে, তো ক্লোরোফিল নামক, তো এখানে ক্লোরোফিল থাকবে, তাই জন্য সবুজ হয়ে থাকে। তো এখন ওই সবুজ ঘাসের উপরে যদি আমি এক খণ্ড ইট রাখি, দেখা যাচ্ছে 7 দিন 15 দিন পর উঠালাম, তাহলে ওইটা কি আর সবুজ থাকবে? ওইটা নিঃসন্দেহে সাদা বর্ণ হয়ে যাবে, একদম সাদা না, মানে একটু সাদা টাইপের হয়ে যাবে, শ্বেত কালার ধারণ করবে। তাহলে যদি শ্বেত কালার ধারণ করে, শ্বেত বর্ণ হয়ে থাকে, তাহলে সেখানে অটোমেটিক সূর্যের আলো পৌঁছাতে পারে না। এই 15 দিনে সূর্যের আলো পৌঁছাতে না পারার জন্য ইট দিয়ে যেহেতু ঢেকে রাখছিলাম, তাহলে ওইখানে কিন্তু অটোমেটিক লিউকোপ্লাস্ট তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ওই যে ইট দিয়ে ঢেকে রাখছিলাম, এখন ওইখান থেকে ইটটা সরিয়ে নিলাম, সরানোর পর দেখা যাচ্ছে যে 7 দিন বা 10 দিন বা 8 দিন পর, 8 দিন বা 10 দিন পর দেখা যাচ্ছে যে আবারও সূর্যের আলো পৌঁছাইছে। এই 7 দিনে সূর্যের আলো পৌঁছানোর ফলে সেখানে কিন্তু আবার ক্লোরোপ্লাস্ট তৈরি হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, সেটা আবার সাদা বর্ণ আর সাদা বর্ণ নাই। তাহলে আমরা বলতে পারি যে স্যার এইভাবে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিবর্তন হতে পারে এবং লিউকোপ্লাস্ট থেকে আবার ক্লোরোপ্লাস্টে পরিবর্তন বা রূপান্তরিত হতে পারে, এক্সচেঞ্জ হয়। আচ্ছা, আমরা তাহলে জানলাম যে এইভাবে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট, এর মধ্যে আরো কিছু শ্রেণী আছে, আমরা একটু জানবো, একটু বইয়ের আলোকে জানবো। কি বলতেছে? ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের প্লাস্টিডকে, সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। আচ্ছা, কোথায় কোথায় অবস্থান? এর অবস্থান কোথায়? পাতা, কচি কাণ্ড, অন্যান্য সবুজ অংশে দেখতে পাওয়া যায় ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিডের গ্রানা অংশ, হ্যাঁ গুরুত্বপূর্ণ অংশ। এটাতে যাওয়ার আগে আমরা একটু প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টকে একটু ব্যাখ্যা দিব বা একটু জানবো এই সম্পর্কে। আচ্ছা, এটা হচ্ছে একটা প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট নামক সবুজ একটা অংশ বা সবুজ একটি চিত্র দেখাচ্ছি, যেটা কিনা আণুবীক্ষণিক চিত্র, কিন্তু এটা প্লাস্টিডের আণুবীক্ষণিক চিত্র, যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কিন্তু 2 স্তরে আবরণে আবৃত একটি অঙ্গাণু, গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। বাইরেটা বহিঃস্তর, ভেতরটা হচ্ছে অন্তঃস্তর। কথা হচ্ছে থালার মতো যে অংশগুলো দেখা যায়, থালার মতন, আমি যদি একটু এভাবে দেখাই দিই, তাহলে থালার মতন অংশগুলোর নাম কি? থাইলাকয়েড। থালার মতন অংশটাই থাইলাকয়েড। কি নাম? থাইলাকয়েড, থাইলাকয়েড। কিন্তু সম্পূর্ণ এই অংশটার নাম কিন্তু আবার গ্রানা, গ্রানা, গ্রানা। গ্রানা কিন্তু বহু বচন, এক বচনে কিন্তু গ্রানাম। তাহলে এক একটা নাম হচ্ছে গ্রানাম, বাট এর মাঝে প্লেটের মতন যে স্পেসটা, সেটাকে আমরা থাইলাকয়েড বলি। আচ্ছা, তো তাহলে অনেকগুলো গ্রানা নিয়ে কিন্তু এটাকে বলা হচ্ছে গ্রানাম চক্র বা গ্রানা চক্র, যেটাই দাও না কেন, গ্রানাম, গ্রানাম চক্র, গ্রানাম চক্র বা গ্রানা চক্র। একটা গ্রানাম চক্রকে আরেকটা গ্রানাম চক্র সংযোগ করে রাখছে আরেকটা থাইলাকয়েড বা একটা গ্রানা। তো তাহলে এই যে মাঝের থাইলাকয়েড বা সংযোগকারী থাইলাকয়েডকে কি বলবো? এটার নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমা, স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমাটা আবার কি একটু আগে বলা উচিত ছিল। তাহলে আমরা যেমন দেখছি যে কোষের ফাঁকা অংশটা আছে সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়ার ফাঁকা অংশ হচ্ছে ম্যাট্রিক্স। তো এই যে ক্লোরোপ্লাস্টের ফাঁকা অংশের নাম হচ্ছে স্ট্রোমা, নট স্টোমা, স্ট্রোমা। এটার নাম কি? স্ট্রোমা। ইংরেজিও লিখে দিচ্ছি, এস টি, এই যে আর এর ব্যাপার, আর ও এম এ, স্ট্রোমা। এই স্টোমা কিন্তু ক্লোরোপ্লাস্টের ফাঁকা অংশ, জেলের মতন। বাট আরেকটা স্টোমা আছে, ভালো করে বুঝো।
STOR স্ট্রোমা, আর একটা আছে হচ্ছে স্ট্রোমা। এই স্ট্রোমা মানে কিন্তু পত্ররন্ধ্র, স্ট্রোমা মানে হচ্ছে পত্ররন্ধ্র। আর স্ট্রোমা, এই স্ট্রোমা মানে কিন্তু আবার এই যে জেলির মতন যে স্বচ্ছ যে অংশটা, সেটা হচ্ছে প্লাস্টিডের যে অংশটা আর কি, প্লাস্টিডের মধ্যে যে অংশ, তাহলে যেন ভুল না হয়। ওকে, তাহলে এই যে স্ট্রোমা, স্ট্রোমা দুইটা গ্রানাম চক্র সংযোগকারী অংশটার নামই হচ্ছে, ব্রিজের মতো যে অংশটা আছে এগুলোর নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম, স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমা ল্যামেলাম। এখন কথা হচ্ছে যে একটা গ্রানাম চক্রের আমরা দেখছি যে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্রানাম চক্রের বাহিরে আরেকটা করে থাইলাকয়েড বা গ্রানা দেখা যাচ্ছে। এর নাম কি? বলছিলাম যে দুইটা গ্রানামকে সংযোগ করে রাখছে হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম, এবং একটা গ্রানামের বাহিরের যে অংশগুলো দেখা যাচ্ছে যে এইরকম থাইলাকয়েড অংশ, এর নাম কিন্তু গ্রানা ল্যামেলাম, গ্রানা ল্যামেলাম। অনেক সময় আমরা বলতে কি দেখছি গ্রানা ল্যামেলাম, গ্রানা ল্যামেলাম। ওকে, এছাড়াও রাইবোজোমের দানাগুলো আছে, এই দানাগুলো দেখা যায়। বাহিরেরটা হচ্ছে বহিঃঝিল্লি, ভেতরটা হচ্ছে অন্তঃঝিল্লি। এই জিনিসগুলো আমরা একটু হাইলাইট করতে পারি। এগুলো হ্যাঁ, বহিঃঝিল্লি, ভেতরটা হচ্ছে অন্তঃঝিল্লি। এই হচ্ছে প্লাস্টিড। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? তাহলে আমরা ছিলাম হচ্ছে প্লাস্টিডের, হ্যাঁ, প্লাস্টিডের যে অংশগুলো রয়েছে, যে অংশগুলো সম্পর্কে আমরা একটু বলবো। এখানে কি বলা আছে? এখন গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ড পাবো এই প্লাস্টিডের সম্পর্কে, যদি বইয়ের আলোকে আমি একটু বলতে চাই। প্লাস্টিডের গ্রানা অংশ সূর্যের আলোকে আবদ্ধ করে। তাহলে গ্রানা অংশ, এই গ্রানাটা কি করে? সূর্যকে আবদ্ধ। তাহলে প্লাস্টিডের গ্রানা অংশটা কিন্তু সূর্যের আলোকে আবদ্ধ করে। আচ্ছা, আবদ্ধ করলো, এরপরে কি? আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে থাকে। ওই যে গ্লুকোজ, এটিপি, জিটিপি, এফএডি, এগুলো যে ব্যাপারটা তৈরি প্রক্রিয়াটা সম্পন্ন করে থাকে, এগুলো রাসায়নিক শক্তি। তো এই আবদ্ধ সৌরশক্তি, যে সৌরশক্তি আবদ্ধ করলো গ্রানা সূর্যের আলোকে, এই আবদ্ধ সৌরশক্তি পরে কি ব্যবহার করায়? স্ট্রোমাতে কিছু উৎসেচক থাকে, কিছু এনজাইম থাকে, স্ট্রোমাতে কিছু এনজাইম থাকে। তো ওই এনজাইমগুলো কি করে? ওই এনজাইম প্লাস কিছু বায়ু এবং কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভেতরের পানি, এই জিনিসগুলো সরল শর্করা তৈরি করতে সাহায্য করে। তাহলে কি বলা হচ্ছে যে স্ট্রোমা এই আবদ্ধ আলোকে, সূর্যের আলোকে কে নাই? স্ট্রোমা গ্রহণ করে। এই স্ট্রোমার মধ্যে থাকা বিভিন্ন ধরনের এনজাইম, পানি, কার্বন ডাই অক্সাইড, খনিজ লবণ, এই সব কিছু দিয়ে কিন্তু এইখানে শর্করা তৈরি হয়। কি তৈরি হয়? এখানে শর্করা তৈরি হয়। ওকে, তাহলে সূর্যের আলোকে আবদ্ধ করলো কে? গ্রানা অংশ। ওই আবদ্ধ আলোকে সে রাসায়নিক শক্তিতে রূপান্তর করলো, এবং সেই শক্তিকে আবার পুনরায় পরবর্তীতে ব্যবহার করলো কে? স্ট্রোমা। স্ট্রোমা কিন্তু স্ট্রোমাতে অবস্থিত বিভিন্ন ধরনের এনজাইম থাকে, মানে খাবার পরিপাকের যে এনজাইমগুলো বিশেষ করে, তাহলে ওগুলো প্লাস পানি, কার্বন ডাই অক্সাইড এবং বায়ু থেকে গৃহীত আরো অন্যান্য গ্যাস, এই সমস্ত কিছু নিয়ে সে কিন্তু শর্করা খাবার তৈরি করে। ওকে, আচ্ছা, এই প্লাস্টিকে কিন্তু ক্লোরোফিল থাকে, এদেরকে সবুজ দেখে, ঠিক আছে, এটা বলেছি। প্লাস্টিকে ক্লোরোফিল থাকে, তাই সবুজ দেখে। এছাড়াও এতে ক্যারোটিনয়েড নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। আচ্ছা, ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। ক্যারোটিনয়েড এটা হচ্ছে আমিষ জাতীয় পদার্থ। ক্রোমোপ্লাস্টের কথা যদি আমি বলি, ক্লোরোপ্লাস্ট গেল, ক্রোমোপ্লাস্টের ক্রোম মানে তো রঙিন, তো বলা হচ্ছে যে এগুলো রঙিন প্লাস্টিক, তবে সবুজ নয়। কারণ আমরা আগেই পড়ছি যে ক্রোমোপ্লাস্ট সমস্ত সবুজ বর্ণ, রঙিন বর্ণ তৈরির জন্য দায়ী, বাট উইদাউট গ্রিন কালার, সবুজ বর্ণ ব্যতীত সমস্ত রঙিন বর্ণ সে তৈরি করে থাকে। তো এসব প্লাস্টিডে অনেক ধরনের, প্লাস্টিক আবার অনেক ধরনের হতে হয়। কেননা আমরা যখন দেখি যে বর্ণ, সবুজ বর্ণ বাদে তো অনেক বর্ণ আছে, লাল আছে, তারপর হচ্ছে কালো আছে, তারপর কমলা বর্ণের আছে, বেগুনি কালার আছে, ইত্যাদি। তো এগুলোর কিন্তু আলাদা আলাদা একটু নাম আছে বিষয়। তো বলা হচ্ছে এখানে জ্যান্থোফিল হলুদ বর্ণ, ক্যারোটিন কমলা বর্ণ, ফাইকোএরিথ্রিন লাল বর্ণ, ফাইকোসায়ানিন নীল বর্ণ, এই জিনিসগুলো বা এই পিগমেন্টগুলো, এই কালারগুলো সংশ্লিষ্টের জন্য দায়ী। তাহলে আমরা কি পড়লাম? ফাইকোসায়ানিন মানে হচ্ছে নীল বর্ণ, ফাইকোএরিথ্রিন মানে হচ্ছে লাল বর্ণ,
জ্যান্তোফিল এটা হচ্ছে হলুদ বর্ণ, ক্যারোটিন কমলা বর্ণ। তাহলে জ্যান্তোফিল হলুদ বর্ণ, ক্যারোটিন কমলা বর্ণ, ফাইকোসায়ানিন নীল বর্ণ, আর ফাইকোএরিথ্রিন লাল বর্ণ। তাহলে এই জিনিসগুলো সংশ্লেষণ করে থাকে ওকে ক্রোমোপ্লাস্ট, রঙিন যে বিষয়গুলো আর কি। তো বলা হচ্ছে এখানে এদের মিশ্রণজনিত কারণে এই সব কিছু যদি মিশ্রিত থাকে এককভাবে, তাহলে কি হয়, উদ্ভিদগুলো আরো অ্যাট্রাকটিভ হয়ে যায়, আরো আকর্ষণীয় হয়ে থাকে। যেমন আমরা ফুলের ক্ষেত্রে দেখতে পাই যে আকর্ষণীয় হওয়ার একটা কারণ সৃষ্টিকর্তা প্রদত্ত। আকর্ষণীয় হইলেই কিন্তু মৌমাছিগুলো উড়ে আসে, মাছিগুলো উড়ে আসে, অর্থাৎ পরাগায়নে সাহায্য করে এবং তাদের বংশ বিস্তারও হয়। এটা একটা বিষয় এখানে কিন্তু। তো বলতেছে যে রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদেরকে পাওয়া যায়, ক্রোমোপ্লাস্টকে পাওয়া যায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে থাকে এদের প্রধান কাজ। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষ করে থাকে, মানে ক্রোমোপ্লাস্টে বিভিন্ন ধরনের রঞ্জক বর্ণ তৈরি করে এবং সেটা জমা রাখে এদের মধ্যে। পরবর্তী কি বলতেছে, লিউকোপ্লাস্ট। শেষে হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টে কি, যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাদের কিন্তু লিউকোপ্লাস্ট বলে। অর্থাৎ যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন কি মূল, ঠিক আছে না, মূল, ভ্রূণ, তারপর আছে জনন কোষ, মূল, ভ্রূণ, জনন কোষ ইত্যাদিতে কিন্তু সূর্যের আলো পৌঁছাতে পারে না, বিদায় সেখানে কিন্তু লিউকোপ্লাস্ট নামক বর্ণকণিকা তৈরি হয়। আচ্ছা, আলোর সংস্পর্শে আসলে, আমি বলছি যে আলোর সংস্পর্শে আসলে কখনো কখনো লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিবর্তন হতে পারে বা রূপান্তরিত হয়ে থাকে। ওকে, তাহলে আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে স্যার প্লাস্টিডের কি কাজ? প্লাস্টিডের কাজ হচ্ছে যে উদ্ভিদের দেহকে বর্ণময় করা, আকর্ষণীয় করা, পরাগায়নে সাহায্য করা, খাদ্য সঞ্চয় মানে খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য সঞ্চয় করা। এটাই হচ্ছে এদের প্রধান কাজ, প্লাস্টিডের প্রধান কাজ। ওকে, তাহলে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ এই অংশগুলো অর্থাৎ মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড সম্পর্কে কিন্তু জেনে গেলাম। এটাই হচ্ছে এর বিস্তৃত আলোচনা। এর বাইরে তেমন কিছু আর তেমন নাই এসএসসি সিলেবাস অনুযায়ী। ওকে, তাহলে পরবর্তী ক্লাসে কিন্তু আমরা, এই ক্লাসটা একটু শর্ট হয়ে গেল, পরবর্তী ক্লাসে কিন্তু অবশ্যই আমরা বেশি পরিমাণ অংশগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর আছে কি কোষের গহ্বর, লাইসোজোম, রাইবোজোম, তারপর আছে যে কোষের কঙ্কাল, সেন্ট্রোজোম, এই পর্যন্ত আমরা আলোচনা করব। বিস্তৃত বৃহৎ পরিসরে তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব। কেননা তোমরা বুঝতেই পারছো যে দ্বিতীয় অধ্যায়টা অনেক বড়। মোটামুটি আমরা চেষ্টা করব 7 থেকে 8টি ক্লাসে এটা শেষ করে দেওয়ার। যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় তাই আমরা টেনে যেতে চাচ্ছি না, টেনে গেলে অনেক কিছু স্কিপ করতে হচ্ছে। মূলত আমরা ডিটেলস জানার চেষ্টা করব এবং সবকিছুই ভেঙে ভেঙে জানার চেষ্টা করব, যেন পরীক্ষায় যে কোনো ধরনের সৃজনশীল আসলে তোমরা সমাধান করতে পারো। তো ওকে, ক্লাসটা খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।